আজ আর প্রেসে যায়নি মহসিন মিয়াজি। আচমকাই আগের রাত থেকে তার কিঞ্চিত বুকের বাঁ পাশটায় ব্যথা অনুভব করছেন। বিনা নোটিসে মাঝরাত থেকে ব্যথা নিজের মস্তিষ্কে জানান দিচ্ছে। হঠাৎ ব্যথা অনুভব করে ঘুম ভাঙার পর সারা রাত আর দুই চোখের পাতা এক করতে পারেননি তিনি। আফরা তার সাথে রাগ করে ঘর আলাদা করেছে। একবার মনে হয়েছিল তাকে ডাকবে, পরক্ষণে আবার সেই ইচ্ছে দমন করেছেন যে তার থেকে দূরে থাকতে চায়, তাকে অহেতুক বিরক্ত করতে চান না তিনি। তাই অনিচ্ছা সত্ত্বেও একবার বউয়ের ঘরের দরজার সামনে গিয়েও তাকে না ডেকেই আবার ফিরে এসেছেন। ফজরের নামাজের পর বাইরে হাঁটাহাঁটি করে বাসায় ফেরার পর ব্যথা অনেকটাই মিলিয়ে গিয়েছিল। সারা রাত বুকের ব্যথায় ঘুমাতে পারেননি বলে বাইরে থেকে হেঁটে আসার পর ব্যথা কমায় বিছানায় মাথা রাখতেই চোখ ছুঁড়ে ঘুমের রাজ্যে নেমে আসে মহসিন মিয়াজির। তবে বেশিক্ষণ ঘুমাতে পারেননি। সকাল 7টায় শুয়ে 10টায় আবার তার ঘুম ভেঙে গেছে। রাতের নাই বুকের ব্যথাটা ফিরে এসেছে। এবার যেন আগের থেকে একটু বেশি ব্যথা করছে। এবার অসহ্য লাগছে তার আগের চাইতে বেশি। মনে হচ্ছে কারো সঙ্গ প্রয়োজন, কেউ একজন পাশে থাকলে ভালো হতো। কিন্তু আয়াতের বিয়ের পর, বিশেষ করে সে শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর থেকে বাসার কেউ তার সাথে ঠিকঠাক কথা বলে না। সকালের নাস্তা, রাতের খাবার রাখি বেড়ে দেয়। আপাত দৃষ্টিতে দোষ তার, তা সে জানে। তাই সে মনে প্রাণে চায় যত জলদি সম্ভব প্রলয়টা যেন সুস্থ হয়ে যায়। এছাড়া নিজের ভুল শুধরে নেবার দ্বিতীয় কোনো পথ নেই তার কাছে। আয়াতকে যদি সে ওই বাড়ি থেকে নিয়েও আসে, তবু যা হয়ে গেছে তা মুছে ফেলতে পারবেন না। অতীত হয়ে সবটা আয়াতের জীবনের সাথেই জড়িয়ে থাকবে সবসময়। এসব ভাবনা যেন তার বুকের ব্যথাটাকে প্রতি মুহূর্ত বাড়িয়ে দিচ্ছে। বউ বাচ্চা সব থাকা সত্ত্বেও আজ নিজের ঘরেই তিনি একঘরে। ব্যথায় আগের থেকে আরো বেশি অস্থির লাগছে মহসিন মিয়াজির। তৃষ্ণায় বুক শুকিয়ে গেছে, গলায় খরা পড়েছে। বিছানা ছেড়ে উঠেন পানি খাবেন বলে, কিন্তু পানি নিতে গিয়ে দেখেন বিছানার পাশের বেডসাইড টেবিলের জগটা খালি। মনে পড়ে রাতে যতটুকু পানি ছিল সেটা খেয়ে ফেলেছিলেন তিনি। তারপর আর পানি আনা হয়নি। রাখি সাধারণ পানি, খাওয়া দাওয়া সহ ইত্যাদি তার যা লাগে সবকিছুর দেখাশোনা করে ইদানিং। বাকিরা তার থেকে মুখ ফিরিয়ে রাখলেও রাখি শ্বশুরের থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেনি। পানির জগটা খালি দেখে দেয়াল ঘড়িটার দিকে তাকান মহসিন মিয়াজি। সকাল 10:30 বাজে। নিত্যদিন সকাল 9টার মধ্যে সকালের নাস্তা করে প্রেসের জন্য বেরিয়ে পড়েন তিনি। আজ বুকের ব্যথা ও ঘুমের জন্য পারেননি। এতক্ষণে পেটের ক্ষুধাও নিজের অস্তিত্বের জানান দিয়েছে। আফরার তার প্রতি অনীহা অবহেলার পর থেকে যেন মহসিন মিয়াজির জীবনের সব কিছুই অনীহা অবহেলায় পড়ে গেছে। না হলে তার রুটিন করা জীবনে কোনো দিন সে সকালের নাস্তা মিস করেনি বা সময় অতিক্রম করে অসময় খাননি। তা সে যতই ব্যস্ত থাকুক বা অসুস্থ থাকুক না কেন, তিনি সব সময় খাওয়া দাওয়াটা টাইম টেবিল মেনেই খেয়েছেন। আর এই জন্য সম্পূর্ণ ক্রেডিট আফরার। কখনো সে স্বামীর কোনো কিছুতে অবহেলা করেনি। সময়টা সময়ে হাজির করেছেন সর্বদা। পেটের ক্ষুধা অতিবাহিত প্রতি মুহূর্তের সঙ্গে পাল্লা দিয়ে দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে। কিছু খাওয়া প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এখনই, অন্যথায় যে কোনো সময় মাথা চক্কর দিয়ে উঠবে। বুকের ব্যথাটাও যেন নিজের তীব্রতা বাড়িয়ে চলেছে। কাউকে বলা প্রয়োজন। এই সময় দুই ছেলের একজনও বাসায় থাকার কথা নয়। রাখিকে বলার মতো আগ্রহ পাচ্ছেন না তিনি। আর অবশিষ্ট থাকে আফরা। সে তার কথা শুনতে আগ্রহ দেখাবে বলে সন্দেহ আছে। আগে হলে হয়তো এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছে দেখলেই ব্যতিব্যস্ত হয়ে উঠতেন আফরা, কিন্তু এখন সেরকম কিছু হওয়ার অবকাশ নেই। তবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়েন তিনি। ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং টেবিলের সামনে আসতেই দেখেন আশেপাশে কেউ নেই। টেবিলে একটা পানির জগ ও 2টা গ্লাস ছাড়া আর কিছুই নেই। এক গ্লাস পানি ঢেলে পান করতেই যেন পেটের ভেতর আগুন ধরে গেল। ক্ষুধা মাথারা চারা দিয়ে উঠেছে যেন। এই মুহূর্তে কিছু না খেলেই নয়। রাখি বা আফরা কাউকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। রান্নাঘরের সামনের স্পেসটুকুই ডাইনিং রুম। নিজের পছন্দসই 8 জনের বাসার চেয়ার সহ একটা গোলাকৃতির সেগুন কাঠের ডাইনিং টেবিল বানিয়েছিলেন আফরা। পাশের রান্নাঘর থেকে টুংটাং শব্দ শোনা যাচ্ছে। হয়তো আফরা আছে সেখানে। এই সময় রাহিলার মাও থাকে। এটাই মোক্ষম সুযোগ। কাজের লোকের সামনে চিৎকার চেঁচামেচি করার মতো বাজে অভ্যেস আর নেই।
সে যথেষ্ট রুচিশীল একজন মহিলা, সেই সঙ্গে যথেষ্ট সভ্য ও মার্জিত। চার দেওয়ালের ভেতরের ঝগড়া সে বাহিরের মানুষকে জানতে দেওয়ার মতো রুচি পোষণ করেন না। মহসিন মিয়াজি মনে করেন এইটাই হয়তো মোক্ষম সুযোগ আফরাকে বুকের ব্যথার কথা জানানোর। রাহেলার মায়ের সামনে সে উচ্চবাচ্য করবে না, এই সুযোগে হয়তো বউয়ের সিম্প্যাথি পাওয়া যাবে। আর যাই হোক, বাঙালি বউরা অসুস্থ স্বামীর থেকে মুখ ফিরিয়ে রাখতে পারে না। এই কথা ভাবতেই সঙ্গে সঙ্গে রান্নাঘরে যায় সে। তার ধারণাই ঠিক। একপাশে বসে সবজি কাটছে রাহেলার মা, পেছন ঘুরে চুলায় মশলা কষাচ্ছেন আফরা। আয়াত চলে যাওয়ার পর দুদিন ঘরের দরজা দিয়ে বসেছিলেন তিনি। তারপর থেকে আবার স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করছেন। হয়তো মেয়ের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন। মাথা নত না করে কিভাবে উঁচু মাথায় বাঁচতে হয় সেই শিক্ষা তিনি তার মেয়েকে দিয়েছেন। তাই তার বিশ্বাস আয়াত এই অন্যায় মুখ বুজে মেনে নেবে না। মেয়েকে ভরসা করেই সে সংসারে মন দিয়েছেন। তার জীবনে আবার সব স্বাভাবিকভাবে চলছে, কেবল বিচ্ছিন্ন রয়েছেন স্বামীর থেকে। এই জীবনে বেঁচে থাকতে আফরা কোনোদিন স্বামীকে ক্ষমা করতে পারবেন না তার কৃতকর্মের জন্য। রান্নাঘরে পা রাখতেই স্বামীর অস্তিত্বের জানান পায় আফরা। পেছন না ঘুরলেও সে ঠিক টের পেয়ে যান রান্নাঘরের দরজায় স্বামীর পা পড়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, একে অপরের প্রতি মনের টান এত বেশি থাকে যে দূরে থেকেও বা একে অপরকে না দেখেও অপরজনের উপস্থিতি উপলব্ধি করতে পারে। রাহিলার মায়ের মনোযোগ সবজি কাটাই হলেও কেউ যে রান্নাঘরে প্রবেশ করেছে তা সে ঠিক টের পেয়েছে। কে এসেছে দেখার জন্য মুখ তুলতেই দেখে সাহেব দাঁড়িয়ে আছেন। মুখ খুলে কিছু বলার আগে নিজের জায়গায় ঠাঁই দাঁড়িয়ে থেকেই আফরা বলেন, রাখিকে ডেকে দাও, রাহুলের মা, আর তোমার সাহেবকেও বলো টেবিলে গিয়ে বসতে, আর পুত্রবধূ এসে তার খাবার টেবিলে দিয়ে দেবে। আফরার কথা শুনে মুখে কিছু বলে না রাহেলার মা। একবার উপর নিচ মাথা ঝাঁকিয়ে হাত কাজ রেখে উঠে দাঁড়ায় রাখিকে ডাকতে যাবে বলে। মহসিন মিয়াজের বোঝা হয়ে গেছে আফরা তার কোনো কথা শুনতে আগ্রহী নন, তবু সে একবার চেষ্টা করতে চান। রাহিলার মা বেরিয়ে গেলেই সে আফরার সাথে কথা বলার চেষ্টা করবে, কিন্তু তাতেও বাধা পড়ে যায়। পেছন থেকে রাখি বলল, বাবা, উঠে গেছেন আপনি? আমি গিয়েছিলাম আপনাকে খাওয়ার জন্য ডাকতে, কিন্তু আপনি ঘুমিয়েছিলেন, তাই আর ডাকিনি। খানিক বিরতি দিয়ে রাখি আরও বলে, আপনি টেবিলে গিয়ে বসেন, আমি আপনার নাস্তা দিয়ে আসছি। আর কথা বাড়ায় না মহসিন মিয়াজি। সুযোগ তার হাত ছাড়া হয়ে গেছে, তাই শুকনো মুখে ডাইনিং টেবিলের দিকে পা বাড়ায় তিনি। বুকের ব্যথার তীব্রতা মহসিন মিয়াজির চোখে মুখে স্পষ্ট। তা বুঝতে পেরে রাখি শ্বশুরকে জিজ্ঞেস করে, আপনার কি অসুস্থ লাগছে বাবা? চোখ মুখ কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। এমন কথা শুনে ক্ষণিকের জন্য হাতের খুন্তি থামে আফরার। তার মনোযোগ রান্নাই হলেও পেছনে কে কি বলছে তা ঠিক তার শ্রবণ মনোযোগ কাটছে, তাই কে কি বলছে সবই শুনতে পারছেন তিনি। কিছু হয়নি বলেই রান্নাঘরের দরজা ছেড়ে ডাইনিং টেবিলে ফিরে যান তিনি। শরীর বিশেষ ভালো ঠেকছে না মহসিন মিয়াজের, তাই কোনো রকম একটা রুটি খেয়ে উঠে পড়েন টেবিল ছেড়ে। মনে মনে ঠিক করে আজ একবার ডাক্তারের কাছে যাবেন। মহসিন মিয়াজের এঁটো প্লেট নিয়ে রান্নাঘরে ফিরে এসে রাখি বলল, বাবার মনে হয় শরীর খারাপ, ঠিক মতো খেলো না। রাতেও দেখেছি পায়চারি করছেন, ঠিকঠাক ঘুমাননি। সকালে নাস্তার জন্য ডাকতে গিয়ে দেখি বেঘরে ঘুমাচ্ছেন, তাই আর ডাকিনি। এসব কথা শুনে এক মুহূর্তের জন্য বুকের ভেতর কিছু একটা ছ্যাদ করে ওঠে আফরার। পর মুহূর্তেই আমার নিজেকে সামলে নেন তিনি। চোখ মুখ শক্ত করে বলেন, মাছির মতো আমার কানের কাছে ভনভন করছো কেন রাখি? শাশুড়ি চটেছেন বুঝতে পেরে ঠান্ডা মেরে যায় রাখি, আর একটা টুশব্দও করে না। আফরান নিজেও বুঝতে পারে শরীরে 19-20 হয়েছে বলেই আজ বাসায়, অন্যথায় ঘরে বসে থাকার লোক সে নয়। একদিকে এক মন বলছে স্বামীর চিন্তায় চিন্তিত হতে, অন্যদিকে আর এক মন বলছে এই মানুষটার সাথে তার পার্থিব সব সম্পর্ক মিটমাট হয়ে গেছে। তার কোনো কিছুতেই আফরার আর কিচ্ছু যায় আসে না। দুপুরে কিছু না খেয়ে খালি মুখে 3টার দিকে বেরিয়ে গেছেন মহসিন মিয়াজি প্রেসে যাবেন বলে। আজ 10 দিন চলছে আয়াত এই বাড়ি। আসার পর তাকে থাকার জন্য প্রলয়ের ঘর দেখিয়ে দেওয়া হলে আয়াত স্পষ্ট শব্দে জানিয়ে দিয়েছিল সে প্রয়োজনে রান্নাঘরের মেঝেতে থাকবে বা ছাদে থাকবে, তবুও ওই ঘরে থাকবে না। আয়াতের থমথমে চেহারা দেখে কেউ কথা বাড়ায়নি।
তার জন্য গেস্ট রুম গুছিয়ে দেওয়া হয়েছে। সে যে এই বাড়িতে ফিরে এসেছে এটাই বা কম কোথায়। আপাতত তার যেভাবে ইচ্ছে হয় সে থাকুক, তাকে কেউ খাটাবে না। আক্তার, আচ্ছুমান ও শাহানারা সবাইকে বলে দিয়েছেন আয়াতকে আপাতত তার মতো থাকতে দেওয়া হোক, অন্য কেউ তাকে বিরক্ত করবে না। আয়াতের যা প্রয়োজন সেটা জিনিয়া দেখবে। জিনিয়া ব্যতীত অন্য কারো অনুমতি নেই আয়াতের ঘরে যাওয়ার। আয়াতের সব প্রয়োজন, সুবিধা অসুবিধা, খাওয়া দাওয়া সব জিনিয়াই দেখছে। আয়াত মনে মনে পণ করেছে এই বাড়ির পানিটাও সে মুখে তুলবে না। তার ব্যক্তিগত কিছু টাকা আছে, সেই দিয়েই ফুড পান্ডায় খাবার অর্ডার করে খাচ্ছে সে। তার মতে না খেয়ে থেকে শোক করার মতো কিছুই ঘটেনি, বরং খেয়ে দিয়ে তাকে সুস্থ থাকতে হবে, অন্তত নিজের জন্য। সুস্থ না থাকলে নিজেকে কিভাবে গুছিয়ে নিবে? এই থপে দেওয়া সম্পর্কের বেড়াজাল থেকে কিভাবে বের হবে? এসব মাথা গরম করে হবে না, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। বড় বড় বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, যেই মাথা গরম হলো অমনি সব পণ্ড হলো। এসব দেখেও কেউ আয়াতকে কিচ্ছু বলেনি। তার যেভাবে ইচ্ছে সে খাওয়া দাওয়া করুক, তাকে ঘাটবে না বলে যেহেতু ঠিক করেছে, তাই তার কোনো কাজেই কেউ বাহাত ঢোকাবে না। সময় সময় চিনিয়া আসে আয়াতের ঘরে, কিন্তু চিনিয়াকে দেখে আয়াতটা শব্দ করে না। ওইটুকু সময় চোখ মুখ শক্ত করে বসে থাকে। কিছু লাগবে কিনা জানতে চাইলেও কোনো জবাব দেয় না আয়াত। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বেরিয়ে যায়। জিনিয়া বেরিয়ে যেতেই যেন হাঁপ ছেড়ে বাঁচে আয়াত। মনে হয় এতক্ষণ তার বুকের উপর ভারী কিছু চাপা দিয়ে রেখেছিল, নিমেষেই তা নেমে যায়। বুক ভরে নিঃশ্বাস নেয় সে, গটগট করে পানি খায়। প্রায় সময়ই জিনিয়া ঘরে এলে আয়াতের ইচ্ছে করে তার হাতটা শক্ত করে চেপে ধরতে। বলতে ইচ্ছে করে এখানে তার ভীষণ একা লাগে। ছোটবেলা থেকেই সে একা থেকে অভ্যস্ত নয়, তার বাবার কাছে ছুটে যেতে ইচ্ছে হয়। পর মুহূর্তেই আবার মনে পড়ে বাবা নামক মানুষটার তার সাথে প্রতারণা করেছে। তারপর আর বাবার কাছে যেতে ইচ্ছে করে না তার। হুটহাঁটি আয়াতের মনে হয় তার বাবা তাকে একবার কেন সত্যিটা বলল না। ছোটবেলার মতো এক হাত শক্ত করে চেপে ধরে আর এক হাত মাথায় রেখে সবটা বললে হয়তো আয়াত বাবার মুখের দিকে তাকিয়ে সব মেনে নিত। তার পছন্দ করা পাগল পাত্রই বিয়ে করে নিত মার অমতে। কিন্তু এত বড় একটা প্রতারণার পর আয়াতের আর ইচ্ছে করে না বাবার কথা ভাবতে। আয়াত তার বাবার মুখ দেখতে চায় না। এই একটা জীবন তার বাবার মুখ না দেখে কেটে গেলেই বরং সে বাঁচে। ছোটবেলা থেকেই আয়াত মায়ের ভালোবাসার পাশাপাশি মায়ের কড়া শাসনে বড় হয়েছে, কিন্তু বাবার তরফ থেকে কোনো শাসন ছিল না, সবটাই ছিল অফুরন্ত ভালোবাসা। এইরকম একজন ভালোবাসার মানুষ যদি জানটাও দিয়ে দিতে বলতো, তাহলে আয়াত তার বাবার জন্য হাসতে হাসতে তা দিয়ে দিত। সেখানে একটা পাগলকে বিয়ে করা তো খুবই তুচ্ছ বিষয়। সে হাসতে হাসতে খুশি মনে বাবার পছন্দ করা পাগল পাত্রকে মেনে নিয়ে তার গলায় ঝুলে পড়তো। কিন্তু এত কিছুর পর এই সম্পর্কটা সে মানতে পারবে না, কিছুতেই না। ভাবনার অতলে হাবুডুবু খাচ্ছে আয়াত। তখনই ফোনের রিংটোনে শোধবিত হয়। ভাবনাদের হাতে ঠেলে বাস্তবে ফিরে আসে সে। ফোন কল রিসিভ করে কানে তোলে। ফুডপান্ডার ডেলিভারি বয় কল করেছে। মিনিট 20 আগেই সে ফুডপান্ডায় খাবার অর্ডার করেছিল। মোহাম্মদপুরের পিৎজা স্কোয়ারের খাবার ভালো। এর আগেও সে বন্ধুদের সাথে গিয়েছিল কয়েকবার খাওয়ার জন্য, তাই সেখানেই একটা নাগাদ চাউমিন অর্ডার করেছে। মন খারাপের সময়টাতে ঝাল খাবার ছাড়া অন্য কিচ্ছু তার মুখে রোচে না। আর ইদানিং এক মুহূর্তের জন্য তার মন ভালো হয় না। সকাল থেকে এক পানি ছাড়া কিছুই খাওয়া হয়নি। এখন দুপুর গড়িয়ে বিকেল, পেটের ক্ষুধা মাথা চারা দিয়ে উঠেছে। মাথা ঘুরে পড়ে যাওয়ার আগেই খাবার অর্ডার করেছে সে। আয়াতের এই এক সমস্যা, ক্ষুধা লাগলে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না সে। মাথা ঘুরতে লাগে, যখন তখন পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। জীবনের এমন কঠিন মুহূর্তে একা সে বর্তমানে। এই অবস্থায় তার মাথা ঘুরে পড়লে হবে না। নিজেই উঠে গিয়ে খাবার রিসিভ করেছে। খাবার রিসিভ করে আশেপাশে একবার চোখ বুলাই আয়াত। কাউকে দেখা যাচ্ছে না। সন্তর্পণে নিজে নিজেই মুখ ভেঙচি কেটে অস্থায়ী রুমের দিকে পা বাড়ায় আয়াত। এই বাড়িতেই সে স্থায়ীভাবে থাকবে না। সেখানে রুমটাকে নিচের বলা বোকামি, তাই মনে মনে নাম দিয়েছে অস্থায়ী রুম। আশেপাশে কাউকে না দেখে খুশি হয়েছে সে। কারোর সামনে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। আপাতত সবাইকে এড়িয়ে যেতে চায় সে। এভাবেও বেশি দিন থাকতে চায় না।
যত জলদি সম্ভব নিজের একটা ব্যবস্থা করতে হবে তাকে। মনে মনে একটা ছকও আঁকা হয়ে গেছে। তার যে কোয়ালিফিকেশন তা দিয়ে মোটামুটি ভালো বেতনের একটা প্রাইভেট চাকরি সে পেয়ে যাবে। চাকরি পেয়ে গেলেই হয় এক রুমের একটা বাসা নিবে, নয়তো ভালো দেখে একটা গার্লস হোস্টেলে উঠবে। চাইলেই তো ওই বান্ধবী আছে তাদের যে কোনো একজনের কাছেও উঠতে পারে। প্রাইভেট চাকরিটা করতে করতেই সরকারি চাকরির জন্য পড়াশুনো করবে। আপাতত এতটুকুই পরিকল্পনা মনে মনে সাজিয়ে দিয়ে শখ করে ফেলেছে কিভাবে কি করবে। এসব ভাবতে ভাবতে রুমের ভেতর পা দিতেই থমকে দাঁড়ায় আয়াত। তার অস্থায়ী রুমের ভেতরের দিকে মুখ করে কেউ একজন দাঁড়িয়ে আছে। পেছন থেকে দেখে আয়াত বুঝতে পারছে না মানুষটা কে, তবে দেখে বোঝা যাচ্ছে সে একজন পুরুষ মানুষ। কালো রঙের ফর্মাল প্যান্টের সাথে সাদা শার্ট তার পরিধানে। সাদা শার্টটাই কালো রঙের খাড়াখাড়ি স্টেপ, চুল কাটা জেন্টেলম্যানদের মতো। অন্যান্য ভবঘুর টাইপ ছেলেদের মতো অগোছালো বা বড় চুল নয়। আজকাল আবার ছেলেদের বড় চুল রাখা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। দিনকালে ভারী অবনতি হয়েছে। ছেলেরা মেয়েদের ফ্যাশন ফলো করছে, মেয়েরা ছেলেদের ফ্যাশন ফলো করছে। মেয়েদের তো পথে ঘাটে জিন্সের প্যান্ট শার্ট পরে দেখাই যায়, তবে পরিধান বেঁধে ব্যবধান রয়েছে। এরপর যদি ছেলেরা শাড়ি পরে পথে ঘাটে বের হয়, এতেও হয়তো বেশি অবাক হবে না আয়াত। কিছুদিন আগে বিয়ের সময় প্লাগ করা ভ্রূণয় কিঞ্চিত বাঁকা করে রুমের আরেকটু ভেতরে প্রবেশ করেই আয়াত গলা উঁচু করে জিজ্ঞেস করলো, কে আপনি? আয়াতের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গেই মানুষটা পেছনে ঘুরে তাকায়। পেছন ঘুরে আয়াতকে দেখেই যেন তপ্ত বেড়ে যায়। একদম ছিমছাম একটা নীল আসমানি মিলানো রঙের একটা বাটিকের জামা পরিধানে, মুখে কোনো প্রসাধনী ছাড়া আয়াতকে দেখতে ভীষণ শুভ্র লাগছে। আয়াত দেখতে আহামরি সুন্দরী নয়, গায়ের রঙও তার দুধে আলতা নয়, তবু তাকে দেখতে বেশ আকর্ষণীয়, মূলত তার গড়নের জন্য। আয়াতের মতো গড়নের মেয়েদের দেখলে চেহারা না দেখে যে কেউ সেক্সি বলেই সম্বোধন করবে। লোকটাকে আয়াত চিনতে পারছে না। চেনা অচেনা নিয়ে আয়াতের মাথা ব্যথাও নেই। তার মাথায় ঘুরছে লোকটা তার ঘরে কি করছে। কে আপনি? আবার আয়াতের প্রশ্নে সদ্বিত হয় বাপ্পা। আমতা আমতা করে বলে, না মানে আমি কে? বাপ্পারাজ। বলেই প্রশস্ত হাসে সে। তার হাসি দেখে মনে হয় না আয়াতের মনে কোনো বিকার হলো। কেমন অদ্ভুতভাবে তাকালো সে বাপ্পার দিকে। তার তাকানো যেন বাপ্পাকে স্পষ্ট জিজ্ঞেস করছে, কোন বাপ্পারাজ? ছ্যাঁকা খেয়ে বাঁকা হওয়া বাপ্পারাজ? এই একটা চাহনি নিয়ে আর বিব্রত হয় না বাপ্পা। তার নাম যেই প্রথমবার শুনেছে সেই এইরকম একটা লুক দিয়েছে তাকে সবসময়। তার নাম শুনে মানুষের এই লুক দেখেই বড় হয়েছে সে। কিন্তু আয়াতের মনে এই মুহূর্তে নাম সংক্রান্ত এসব কিছুই চলছে না। তার মাথায় ঘুরছে লোকটা কে, এখানে কি চায়, সে বাপ্পারাজ না নায়ক রাজ্জাক, তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। নিজের ক্লিয়ারিফিকেশন দিয়ে বাপ্পা নিজেই বলল, আমি চাকা খেয়ে বাঁকা হওয়া বাপ্পারাজ নই। ইনফ্যাক্ট চাকা খাওয়ার মতো সুযোগ সৌভাগ্য এখনো হয়নি। মনের ভেতর কিছু একটা হু হু করে ওঠে বাপ্পার। জীবনের 28টা বসন্ত তার নিঃসঙ্গই কেটে গেল। বাপ্পাকে দেখে এক মুহূর্তের জন্য আয়াত চমকে গিয়েছিল। সামনে দাঁড়িয়ে থাকা গোলগাল চেহারার ছেলেটার চোখে মুখে মায়া ছড়িয়ে ছিটিয়ে আছে। মুহূর্তেই আবার নিজেকে সামলে নিয়ে নিজেকে শক্ত করে দিয়ে আয়াত বলল, এখানে কি? না মানে আপনার সাথে পরিচয় হয়নি, তাই পরিচিত হতে আসলাম। আমি রাফার ভাই। প্রশ্নবোধক ভাব নিয়ে ভ্রু উঁচু করে আয়াত, যার অর্থ রাফাকে তা সে জানে না। বাপ্পা বুঝতে পেরে বলল, রাফা প্রলয়ের মেজ ভাইয়ের বউ, আপনার মেজোটা। এবারে চোখ মুখ শক্ত হয় আয়াতের। এই বাড়ির কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই। তার নিজের চোখ মুখের ভাব দিয়েই বাপ্পা নামক বাপ্পারাজ ছেলেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। শক্ত সুরে আয়াত বলল, তা আমার কাছে আপনার কি? না মানে পরিচয়। বাপ্পাকে কথা শেষ করতে না দিয়ে আয়াত বলল, এই বাড়ির কারোর সাথে পরিচিত হতে আমি ইন্টারেস্টেড নই। আমি এখানে অল্প কিছুদিনের মেহমান মাত্র, সময় হলেই চলে যাব। আয়াতের জবাবেই বাপ্পা বুঝতে পারে মেয়ে ধানি লঙ্কা। দেখতে শুকিয়ে নেতিয়ে যাওয়া মরিচের মতো হলেও ঝাল আছে। আয়াতকে স্বাভাবিক করার চেষ্টা করে বাপ্পা বলল, আমি ওই বাড়ির মেহমানি, বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি, হয়ে গেলেই চলে যাব। আর না হলে কি চিরতরে থেকে যাবেন? ফট করেই প্রশ্নটা আয়াতের মুখ থেকে বেরিয়ে এলো।
থাকে না অনেক সময় কিছু না ভেবে প্রসঙ্গ ক্ষেত্রে কিছু কথা আপনা আপনি বেরিয়ে আসে, সেরকমই বিশেষ ভেবে চিন্তে প্রশ্নটা করেনি সে। আয়াতের প্রশ্নে মৃদু শব্দ করে হেসে বাপ্পা বলল, তা কি সম্ভব? চাইলেই কি বোনের শ্বশুরবাড়ি সারা জীবন থেকে যাওয়া যায়? লোকে কটু কথা বলবে যে। অপরিচিত তার উপর এই বাড়ির লোকের সাথে সখ্যতা বাড়ানোর কোনো আগ্রহ নেই আয়াতের, তাই চটপট বলল, আপনার এখানে কি বিশেষ কোনো প্রয়োজন ছিল? না, আপনার সাথে পরিচয় হতেই এসেছিলাম। তাহলে আপনি এখন আসতে পারেন, আমি একটু ব্যস্ত আছি। বাপ্পাও আর কথা বাড়ায় না, স্মিত হেসে একটা হাত বাড়িয়ে দেয় আয়াতের দিকে। বাপ্পার বাড়িয়ে দেওয়া হাত দেখে ভ্রু নাচায় আয়াত, তা দেখে হাসি হাসি মুখ করেই বাপ্পা বলল, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আশা করি সামনে আবার কথা হবে। আয়াতের পক্ষ থেকে কোনো জবাবের অপেক্ষা না করে বাড়িয়ে দেওয়া হাত গুটিয়ে নিয়ে বেরিয়ে যায় বাপ্পা। মুখ জুড়ে তার তৃপ্তির হাসি মাখামাখি। এমন সুন্দর মানুষ যেন সে বহুদিন দেখেনি। সারাদিন একটা মানুষ হাতের উপর হাত তুলে বসে থাকতে পারে না, বসে থাকা যায়ও না, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আয়াতকে বসে থাকতে হচ্ছে। মনে মনে ভবিষ্যৎ জীবনের ছক কষা ছাড়া আর কিছুই করার নেই আয়াতের। অলস সময় কাটতে চায় না বলে বইওয়ালা একটা অনলাইন বুকশপ আয়াতের ফ্রেন্ড সার্কেলের পরিচিত একজন রেফার করেছিল। নামটা সম্ভবত তার্থ আহমেদ। সেখান থেকে কিছু বই অর্ডার করেছে সে। কাজকর্মহীন সময় কাটাতে বই সবচাইতে উপযুক্ত সঙ্গী আয়াতের জন্য, তাই দুদিন ধরে তার সময় কাটে বইয়ে বুঁদ হয়ে। আয়াত বেশ বুঝতে পারছে এই বাসায় কেউ তাকে বিরক্ত করবে না, কারো তেমন কোনো প্রচেষ্টাও দেখেনি সে, তাই তার একটানা বই পড়তে কোনো বাধা নেই। বুঝতে পেরে আরো শান্ত মস্তিষ্কে বই পড়ছে সে। আয়াত বইয়ের পাতায় এতটাই মগ্ন যে আশেপাশে তার কোনো খেয়াল নেই। আচমকা পায়ের পাতায় কারো স্পর্শ অনুভব করতেই ঘাবড়ে যায় সে। একটা ঠান্ডা শীতল শিহরণ যেন তার পা থেকে শিরদাঁড়া বেয়ে উপরে উঠে গেল। চট করে মুখের সামনে থেকে বই সরাতেই আয়াত দেখে প্রলয় বসে আছে তার ঠিক সামনে। মানুষটাকে দেখেই এক মুহূর্তের জন্য পাজল হয়ে যায় সে। সেই চেহারা, গাল দুটো লাল হয়ে আছে, মাথা ভর্তি চুল, এখনো তার নাকের ডগায় কয়েক বিন্দু ঘাম। এই মানুষটাকেই তো সে চোখ ভরে দেখেছিল নিজের বাসার ছাদে। যখন তাকে দেখতে গিয়েছিল সঙ্গে সঙ্গে আয়াতের মস্তিষ্ক তাকে জানান দেয় এই মানুষটা আর ওই মানুষটা এক নয়। তাকে সে দেখতে গিয়েছিল সে আর এই মুহূর্তে সামনে বসে থাকা মানুষটা একে অপরের থেকে ভিন্ন দুটি মানুষ। তাদের রং রূপ এক হলেও তারা দুটি আলাদা মস্তিষ্কের মানুষ। অনেকাংশে যমজদের ক্ষেত্রে আইডেন্টিক্যাল ম্যাচ থাকে না, কিন্তু এদের আছে। তারা দেখতে একদম হুবহু এক। আলাদা করার কোনো চিহ্ন আছে কিনা আয়াত জানে না, কিন্তু চেহারা দিক দিয়ে তারা দেখতে হুবহু একই রকম। প্রলয়কে দেখেই মেলে রাখা পা সে গুটিয়ে নেয়। বুকের ভেতর অদৃশ্য কিছু একটা কামড়ে ধরেছে তাকে। এই মানুষটাকে দেখলেই আয়াতের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। ইস, কি ঠকানোটাই না সে ঠকে গেল জীবনে, শুধুমাত্র মানুষটার অসুস্থতার জন্য। তার জীবনের গল্পটা এমন না হলেও তো পারত, মানুষটা সুস্থ হলেও তো পারত। আর ভাবতে পারছে না আয়াত, ভাবতে চাইছেও না, তাই ভাবনাদের হাতে ঠেলে বাস্তবতাকে ফেস করতে মুখ তুলে প্রলয়ের দিকে তাকায়। পর মুহূর্তেই আবার সে রাতের কথা মনে পড়ে গেল আয়াতের। আজও যদি প্রলয় তাকে আঘাত করার চেষ্টা করে, বুকের ভেতর কিছু একটা হাতুড়ি পেটালো। আয়াত শটান হয়ে গেল। একবার দরজার দিকে তাকালো, আশেপাশে কাউকে দেখা যায় কিনা দেখতে। একবার মনে মনে ভাবলো চেঁচিয়ে কাউকে ডেকে দিবে কিনা, কিন্তু কাকে ডাকবে? এইবারের কাউকে সে চেনে না তেমন ঠিকঠাক। সঙ্গে সঙ্গে মস্তিষ্ক জানায় প্রলয়ের বড় ভাবির কথা, যে সব সময় তার খোঁজ খবর রাখে, কিন্তু তার নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে আয়াতের। কি করবে সে? কি করা উচিত তার এই মুহূর্তে? মনে মনে সে ব্যতিব্যস্ত হলেও প্রলয় বেশ ঠান্ডা হয়ে বসে আছে। তাকে দেখে মনেও হচ্ছে না এই ছেলেটা অসুস্থ, মেন্টালি ইমব্যালেন্সড। তাই মনে মনে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সেই সাথে ঠিক করে নেয় দেখা যাক কি হয়। যদি প্রলয় তাকে আঘাত করার চেষ্টা করে তখন না হয় চিৎকার করবে, প্রয়োজন হলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবে। আপাতত চিৎকার চেঁচামেচি করবে না। তখনই আচমকা আয়াতের দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় প্রলয়। তাকে দাঁড়াতে দেখে বুকের ভেতরের ধুকপুকটা ক্রমাগত বৃদ্ধি পায়। তাও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে আয়াত। প্রলয় আয়াতকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ায়।
তা দেখে দম ছাড়ে আয়াত। এতক্ষণ যেন দমটা তার বুক ও গলায় কাটার মতো আটকে ছিল। গলা কাটা মুরগির মতো মনে মনে ছটফট করেছে সে। একটু পানি খাওয়া প্রয়োজন। হাতের বইটা প্রলয়কে দেখেই হাত থেকে পড়ে গিয়েছিল। এখন তো ঠিক করে পাশে রেখে উঠে দাঁড়ায় পানি খাবে বলে। প্রলয় বেরিয়ে গেছে কিনা দেখার জন্য আর একবার দরজার দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ আয়াতের। চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে এমন উপক্রম হয়েছে। প্রলয় রুম থেকে বেরিয়ে যায়নি, বরং দরজা লক করে দিয়েছে। আয়াত বেড থেকে নেমে বেড সাইড টেবিলের সামনেই দাঁড়িয়ে থাকে। জমে শক্ত হয়ে গেছে সে, নড়ার মতো শক্তি পাচ্ছে না, পা চলছে না, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। দরজা আটকে দিয়ে প্রলয় সঙ্গে সঙ্গে ফিরে এসেছে আয়াতের কাছে। কাছাকাছি এসেই সে আয়াতের একটা হাত ধরে শক্ত করে। এতটাই শক্ত করে ধরেছে যে ব্যথায় আয়াতের মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই প্রলয়ের। সে স্বাভাবিকভাবেই বলে, এই বউ, তুমি এখানে কি করছো আমাকে ছাড়া? আমার কাছে যাও না কেন তুমি? ভাবিও আমাকে তোমার কাছে আসতে দেয় না। কয়েক মুহূর্তের জন্য যেন পাজল হয়ে গেল। প্রলয়ের কণ্ঠ, তার কথা সব স্বাভাবিক। এই কথা শুনে কেউ বলবেই না সে অসুস্থ। মুহূর্তের জন্য আয়াত কনফিউশনে পড়ে যায়। তার সামনে এটা কে, অলয় না প্রলয়? পরক্ষণেই আবার সে নিজেকে প্রবোধ দেয় অলয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সে অলয়ের চিঠি পেয়েছে, যেখানে অলয় নিজে তাকে জানিয়েছে সে দেশ ছেড়ে চলে গেছে। এটা প্রলয়, তা নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু তার কথাবার্তা, প্রলয়ের কথাবার্তা ক্ষণিকের জন্য আয়াতকে দোটানায় ফেলে দিয়েছিল। প্রলয় আগের চাইতেও আরো বেশি শক্ত করে আয়াতের হাত ধরেছে। আগের চাইতে আরো বেশি ব্যথা পাচ্ছে সে। ব্যথা পেতেই হদিশ হয় তার, হাত ছাড়াবার চেষ্টা করে। মনে মনে ভয়ও পায় যদি তাকে আঘাত করার চেষ্টা করে। ঘরের দরজাটাও লাগানো, এই রুমটা একদম ভেতরের দিকে। আশেপাশে কেউ না থাকলে চিৎকার করলেও হয়তো কেউ শুনবে না। কি করবে সে? মনে মনে আল্লাহর কাছে সাহায্য চায়। একমাত্র তিনিই তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। কথা বলছো না কেন? আবার প্রশ্ন করে প্রলয়। আয়াত কি বলবে বুঝতে পারে না। গলার কাছে শব্দেরা দলা পাকিয়ে আছে। হু হ্যাঁ কিছুই বলতে পারছে না সে, তবু চেষ্টা করে। আম করছো কেন? আম খাবে তুমি? কি বলবে আয়াত? আয়াতের জবাবের অপেক্ষা না করে প্রলয় আবার বলল, তুমি না আমার বউ, আমার কাছ থেকে দূরে থাকো কেন বলো তো? আয়াত কি বলবে বুঝতে পারে না। তখনই দরজায় ধুমধাম বাড়ি পড়ে। দরজার অন্য পাশ থেকে গলা উঁচু করে ডাকে জিনিয়া। আয়াত, দরজা খোলো বোন, প্রলয় কি তোমার ঘরে এসেছে? আয়াত। জিনিয়ার কণ্ঠ পেয়ে এতক্ষণে শুকনো জানে পানি ফিরে পায় আয়াত। বার দুয়েক ঠোক গেলে সে, কিন্তু প্রলয়টা তার হাত ছাড়ছে না। জিনিয়ার কণ্ঠ পেয়ে সে আয়াতের হাত আরো শক্ত করে চেপে ধরেছে। প্রলয় নিজেও দরজা খুলছে না, আয়াতকেও ছাড়ছে না। ভয়ার্থ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সে প্রলয়ের দিকে। এখন কি সে তাকে মারবে, আঘাত করবে? মিনিট দুয়ের জন্য জিনিয়ার দরজায় বাড়িটাই বন্ধ হয়, তার হাঁক ডাকও বন্ধ হয়। তা দেখে আয়াতের কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। তার পরপরই রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে জিনিয়া। তার কাছে বাসার সব দরজার এক্সট্রা একটা করে চাবি আছে। প্রলয় অসুস্থ হওয়ার পর একবার সে নিজেকে ঘরে লক করে ফেলেছিল। দরজায় লক ভেঙে তাকে উদ্ধার করা হয়েছিল। তারপরই জিনিয়া নিজ উদ্যোগে এই কাজ করেছে। শুধু রুমেরই নয়, যেসব রুমের অ্যাটাচ বাথরুম বারান্দা আছে সেসব দরজার লকের চাবিও সে নিজের কাছে রেখেছে। সেই চাবি দিয়েই সে আয়াতের ঘরের দরজার লক খুলেছে। জিনিয়াকে দেখার সঙ্গে সঙ্গেই আয়াতের হাতটা আরো শক্ত করে ধরে তার পিছনে লুকানোর চেষ্টা করে প্রলয়। এবার তার চালচলনে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করে আয়াত, কিন্তু তার কর্মকাণ্ডে চমকে ওঠে। জিনিয়া এগিয়ে এসে বলে, তুই এখানে কেন এসেছিস প্রলয়? কোনো জবাব দেয় না প্রলয়। আয়াতের পেছনে লুকানোর চেষ্টা করে। তা দেখে জিনিয়া আবারও বলে, লুকিয়ে লাভ নেই, আমি দেখে ফেলেছি, বেরিয়ে আয় বলছি। না, আসবো না। কেন? ওর হাত ছাড়, ব্যথা পাচ্ছে তো। আয়াতের চোখে মুখে ব্যথার ছাপ স্পষ্ট, কিন্তু প্রলয় হাত ছাড়তে নারাজ। বরং সে এক হাতে আয়াতের হাত ধরে রেখে আর এক হাত বাড়িয়ে আয়াতের পেটের কাছে তাকে চাপটে ধরেছে। তা দেখে চেঁচিয়ে ওঠে জিনিয়া, এসব কি হচ্ছে প্রলয়? মেয়েটা ব্যথা পাবে। পাবে না, তুমি এখান থেকে যাও। তুইও আমার সাথে যাবি।
পেছন থেকে বেরিয়ে আয়। না আমি যাব না, তুমি যাও। কেন যাবে না? আমি আমার বউয়ের কাছে থাকবো। তুমি তো বলেছো আমার বউ, যেমন তুমি ভাইয়ার বউ, তাহলে ওকে কেন আমার কাছে আসতে দাও না? তাই আমি আমার বউয়ের কাছে চলে এসেছি। এবারে মাথায় হাত পড়ে জিনিয়ার। প্রলয় যেন আয়াতকে কোনোভাবে আঘাত না করে বা তার কোনো ক্ষতি না করে, সেই জন্যই তাকে বুঝিয়েছে আয়াত তার বউ, আর বউকে ভালোবাসতে হয়, আগলে রাখতে হয়, তাকে কষ্ট দিতে হয় না, যেমন তার ভাই তাকে কষ্ট দেয় না। এসব বুঝিয়ে যেন জিনিয়া নিজেই বিপদ ডেকে ফেলেছে। এসব বোঝালে যে প্রলয় পরে বউ এনে দাও বলে বায়না ধরবে, তা বুঝতে পারেনি। গত দুদিন ধরেই প্রলয় তার কাছে ক্ষণে ক্ষণে বায়না করছে সেও তার বউয়ের কাছে থাকবে। সারাক্ষণ জিনিয়া তাকে নজরে নজরে রেখেছে। আজ সুযোগ পেতেই প্রলয় আয়াতের ঘরে চলে এসেছে। বেরিয়ে আয় প্রলয়। বললাম তো তুমি যাও, আমি ওকে কিচ্ছু করবো না। নিজেকে সামলে নিয়ে জিনিয়া বলে, ঠিক আছে, আমি কিছু বলবো না। তুই ওর হাত ছেড়ে দিয়ে সামনে আয়, ওর ব্যথা লাগছে। ভাই না লক্ষ্মী আমার, বউকে ব্যথা দিতে হয় না। এবারে যেন কাজ হলো। প্রলয় হাতটা ঠিকই ছেড়ে দেয়, কিন্তু ওড়না ধরে রেখে আয়াতের পেছন থেকে পাশে এসে দাঁড়ায়। এবার চল আমার সাথে। না না আমি যাব না। না কেন যাবি না? তোকে না বলেছি তোর এই ঘরে আসার নিষেধ। তাহলে তুমিও ভাইয়ের কাছে যাবে না? ও মা, এই কি কথা? ঠিক কথা, তুমি আমাকে আমার বউয়ের কাছে আসতে দাও না। তুমি পচা, আজ আমি আমার বউয়ের সাথে ঘুমাবো, তুমি যাও এখান থেকে। সঙ্গে সঙ্গেই আয়াতের দিকে তাকিয়ে বলে, বউ, তুমি এই পচা মহিলাটাকে বলে এখান থেকে চলে যেতে। আজ আমি তোমার সাথে ঘুমাবো, তোমাকে ব্যথা দেবো না, চুপচাপ লক্ষ্মী ছেলের মতো ঘুমাবো, প্রমিস। জিনিয়া অসহায়ের মতো তাকিয়ে থাকে আয়াতের দিকে। আয়াত কি করবে বুঝতে পারে না। প্রলয় ততক্ষণে আয়াত ওনার আঁচল ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে হাত বাড়িয়ে আয়াতকে ডাকে তার পাশে শোয়ার জন্য, আর জিনিয়াকে বলে, তুমি যাচ্ছ না কেন? লজ্জা করে না আমার বউয়ের সাথে ঘুম থেকে দাঁড়িয়ে আছো? প্রলয়কে বের করার কোনো উপায় খুঁজে পায় না জিনিয়া। তখনই রুমে এসে উপস্থিত হয় জিনিয়ার ৮ বছরের ছেলে তোলন। কোমরে হাত দিয়ে গুটি গুটি পদক্ষেপে রুমে প্রবেশ করে সে। শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো তার। অতিরিক্ত ভালো স্বাস্থ্যের জন্য নিজের ছেলেকে কোলে নিতে দম বেরিয়ে আসে জিনিয়ার। নিজের ভারিক্কির শরীর নিয়ে এগিয়ে এসে খাটের কাছাকাছি দাঁড়িয়ে তুলনকে মাকে উদ্দেশ্য করে বলে, তুমি যাও মা, ছোট পাপার সাথে আমি এখানে থাকবো আজ। ছেলেকে দেখে কপালের দুশ্চিন্তা দূর হয় জিনিয়ার। ছেলে তার বাচ্চা মানুষ হলেও চাচার অসুখটা যে বুঝে গেছে। এমনকি এইটুকু বাচ্চা অসুস্থ চাচাকে সামলাতেও পারে। অসুস্থ হলেও তুলনকে কখনো আঘাত করেনি প্রলয়। জন্মের পর থেকেই প্রলয়ের জান আটকে আছে এই ছেলেটার ভেতর। তাকে সে কল্পনায়ও আঘাত করতে পারে না। পাপা বলে ডাকে সে বুলি ফোটার পর থেকে। তার ভাষ্য মতে তার একটা বাবা, একটা পাপা আর বাকি 2টা চাচা। জিনিয়া ভালো করেই জানেন তুলন এখানে থাকলে প্রলয় কোনো পাগলামি করবে না। আয়াতের দিকে 2 কদম এগিয়ে এসে তার হাতটা ধরে জিনিয়া বলল, অল্প কিছুক্ষণ থাকুক, আমি একটু পরে এসে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাব। ওকে না খেপালে সে কাউকে আঘাত করে না। আয়াতকে কিছু বলতে না দিয়েই রুম থেকে বেরিয়ে যায় জিনিয়া। জিনিয়া বেরিয়ে যেতেই প্রলয়ের দিলে তাকায় আয়াত। চাচা ভাতিজা একে অপরের গোলা ধরাধরি করে শুয়ে আছে যেন বাপ ছেলে। এই মুহূর্তে অচেনা কেউ প্রলয়কে দেখলে বলবেই না সে অসুস্থ, ধরতেই পারবে না। তোলনকে বুকে জড়িয়ে রেখেই মুখ তুলে আয়াতের দিকে তাকিয়ে প্রলয় বলল, বউ তুমিও আসো, আজ আমরা একসাথে ঘুমাবো। বলেই আবার তুলনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সে। আয়াত কাঁপা কাঁপা পদক্ষেপের সামনে এগিয়ে এসে দূরত্ব বজায় রেখে খাটের কার্নিশ ঘেঁষে বসে। তাকে দেখিয়ে প্রলয় তুলনকে জিজ্ঞেস করে, এটাকে বলো তো তুলুন শোনা? ছোট পাপার গলা জড়িয়ে রেখে তুলন বলে, তুমি ছোট পাপা, তাই এটা ছোট আম্মু। তারপর দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ে, যেন বিশাল হাসির কথা বলে ফেলেছে তুলন। আয়াত তাকিয়ে থাকে প্রলয়ের মুখপানে। কি ভীষণ মায়া মানুষটার চোখে মুখে, যেন প্রতি মুহূর্তে সে এই মায়াই জড়িয়ে পড়ছে কোনো অজানা টানে। প্রলয়ের মুখের দিকে তাকিয়ে আয়াত যেন নিজের অন্ধকার ও অনিশ্চিত ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। মাথা ভার হয়ে আছে আয়াতের। ইদানিং প্রলয়টার আনাগোনা বেড়েছে তার চারিদিকে। এই যেমন আজ জোর করে তাকে ছাদে নিয়ে এসেছে। দুপুরের দিকে বিনা মেঘে বর্ষণ হয়েছিল। আয়াত কাঁথামুড়ি দিয়ে ভাতক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই প্রলয়টা এসে হাত ধরে টানাটানি করে তাকে ছাদে নিয়ে এসেছে। তারা একা আসেনি,
তাদের সাথে তুলনও এসেছে। ছাদের ভেতরের পাশের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আয়াত। আকাশ স্নিগ্ধ মেঘে ছেয়ে আছে, বাতাসে একটা ঠান্ডা স্নিগ্ধতা বয়ে বেড়াচ্ছে। বেশি করে সরিষার তেল দিয়ে মুড়ি ভর্তা খাওয়ার মতো ঠান্ডা ভাব এসে বারবার নাকে লাগছে। ওড়নাটাকে চাদরের মতো করে গায়ের সাথে মুড়িয়ে রেখে আয়াত তার দৃষ্টি সামনের দিকে। ছাদে ওঠার সিঁড়ি ঘরের দেওয়াল ঘেঁষে থাকা গাছি ট্যাঙ্কের পাশে জমে থাকা পানির ওপর পা দাপিয়ে খেলছে প্রলয় ও তুলন। ছাদের ময়লা পানিতে মাখামাখি হয়ে দুজনেই অনেকটা ভিজে গেছে। কালো রঙের হাফ প্যান্টের সাথে গোল গলার একটা হলুদ রঙের টি শার্ট প্রলয়ের পরনে। প্রতিটা লাফের সাথে প্রলয়ের মাথা ভর্তি চুলগুলো দোল খাচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে তুলনও লাফ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নিজের ভারী শরীরটা নিয়ে বেচারা বাচ্চা মানুষ লাফ দিতে পারছে না, বরং লাফ দেওয়ার চেষ্টা করতেই সে মাটিতে পড়ে যাচ্ছে। আর তা দেখে চাচা ভাতিজা দুজনেই হেসে কুটি কুটি হয়ে গড়াগড়ি খাচ্ছে। ভীষণ মিষ্টি একটা আনন্দ দৃশ্য। আয়াত মুগ্ধ হয়ে চাচা ভাতিজার খুনসুটি দেখতে ব্যস্ত। সে এতটাই ব্যস্ত যে পাশের দরজা দিয়ে কখন বাপ্পা ছাদে এসে তার পাশে দাঁড়িয়েছে সেদিকে আয়াতের ভ্রুক্ষেপ নেই। সে টেরই পায়নি। কেমন আছেন? আচমকা কারো কথাই হদিশ হয় আয়াতের। পাশে তাকিয়ে বাপ্পাকে নিজের এতটা কাছাকাছি একদম পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে আয়াত। দু কদম পাশে হটকে যায় সে। নিজেদের মাঝে কিছুটা দূরত্ব তৈরি করে। মনে মনে নিজেকে সামলে নিয়ে সৌজন্যমূলক হাসার চেষ্টা করে সে। বললেন না? কি? কেমন আছেন? ফের সামনের দিকে তাকিয়ে প্রলয়কে দুদণ্ড দেখে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আয়াতের বুক চিরে। ইচ্ছা করেই আয়াত দীর্ঘশ্বাসটা লুকানোর চেষ্টা করে না। তা দেখে বাপ্পা মনে মনে বেয়াক্কেল হয়ে যায়। বুঝতে পারে সে ভুল প্রশ্ন করে ফেলেছে। প্রসঙ্গ পাল্টাতে যেই বাপ্পা অন্য কিছু বলতে মুখ খোলে অমনি আয়াত বলে, সেই দিনের ব্যবহারের জন্য সরি। বাপ্পাকে দেখেই আয়াতের সেদিনের কথা মনে পড়ে যায়। সেদিন হুট করে বাপ্পাকে নিজের রুমে দেখে মাথা হটকে গিয়েছিল তার। কি বলতে কি বলেছে নিজেও জানে না। অহেতুক তার উগ্র কথার শিকার হয়েছে লোকটা। পরে ঠান্ডা মাথায় ভাবতেই নিজের ভুলটা বুঝতে পেরেছিল আয়াত, কিন্তু সরি বলার সুযোগ হয়নি। ওই দিনের পর বাপ্পার সাথে আর দেখা হয়নি তার। সরি শুনে অবাক হয়েছে, মুখের এমন ভাবমূর্তি করে বাপ্পা বলে, সে কি? সরি কেন? সেদিন আমি অহেতুকই আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আপনি ফ্রাস্ট্রেটেড ছিলেন, আমার ওপর রাগ ঝেড়ে হালকা হয়েছেন, এটাই অনেক। তবুও আপনার সাথে অমন ব্যবহার করা উচিত হয়নি। আমি সত্যি অনুতপ্ত। ব্যাস, কথা শেষ। যা ঘটে গেছে তা চলে যাক, আমরা নতুন করে শুরু করি। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে আয়াত জিজ্ঞেস করে, কি শুরু করব? বন্ধুত্ব। কোনো সম্পর্কদের পাশে রেখে আমরা বন্ধুত্ব হতেই পারি, তাই না? বলেই আয়াতের দিকে একটা হাত বাড়িয়ে দেয় বাপ্পা। প্রথমে কিছুটা ইতস্তত অনুভব করে আয়াত, পরক্ষণেই ভাবে এখানে মন খুলে কথা বলার মতো একটা মানুষও নেই তার। তাছাড়া এখানে সে চিরস্থায়ীভাবে থাকতে আসেনি। কাল নয়তো পরশু সে এখান থেকে চলে আসবে। ক্ষণিকের জন্য বন্ধুত্ব করাই যেতে পারে। হাত বাড়িয়ে বাপ্পার বন্ধুত্ব গ্রহণ করে আয়াত। বাপ্পার চোখে মুখে বিশ্বজয়ের হাসি। তারপর দুজনেই সামনে তাকায়। সামনের দিকে তাকিয়ে প্রলয়কে দেখে বাপ্পা নিজে নিজেই বলতে লাগে, ছেলেটা এমন ছিল না। ওর মতো গোছালো ছেলে আমি খুব কমই দেখেছি জীবনে। হুট করে একটা ঝড় এসে ছেলেটাকে লন্ডভন্ড করে দিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছাড়ে বাপ্পা। তাই স্পষ্ট শুনতে পায় আয়াত। মনের ভেতর কিছু একটা খচখচ করে তার। কেউ একজন ভেতর থেকে জানার তাগাদা দিচ্ছে কি হয়েছিল মানুষটার সাথে, কিন্তু প্রশ্নটা গলার কাছাকাছি এসে দলা পাকিয়ে থাকে। মুখ ভেদ করে বেরিয়ে আসতে পারে না। জানতে চাওয়ার আগ্রহ বুকের ভেতর দমিয়ে রাখে সে। কেন যেন আয়াতের মনে হচ্ছে জানতে চাইলেই সে মায়ায় জড়িয়ে পড়বে। গভীর এক মায়ায়। এই বাড়ির সাথে, এই বাড়ির মানুষের সাথে, বিশেষ করে প্রলয় নামক অসুস্থ মানুষের সাথে সে কোনো মায়ায় জড়াতে চায় না। প্রলয় প্রসঙ্গে আয়াতের তরফ থেকে কোনো হু হ্যাঁ না পেয়ে বাপ্পা নিজেও চুপ হয়ে যায়, আর কথা বাড়ায় না। পরে না আয়াত সেদিনের মতো বলে বসে, আপনি আসতে পারেন। সেই ভয়ে বেচারা চুপ হয়ে যায়। রাতে খাওয়ার সময় বাঁধে আর এক বিপত্তি।
প্রলয় আর তুলন মিলে তাকে জোরপূর্বক সবার সাথে একত্রে বসে খাওয়ার জন্য ধরে নিয়ে আসে। আয়াত বারবার করে না করার পরেও দুজনের একজনও তার কথা কানে তোলেনি। তাকে জোর করে নিয়ে এসেছে ডাইনিং টেবিলে। আয়াত ফিরে যাওয়ার চেষ্টা করলে পেছন থেকে আখতারুজ্জামান খান বাধা দিয়ে বলেন, এসেছো যেহেতু সবার সাথে না হয় আজ খেয়ে যাও মা। মা ডাকটা শুনে বুকের ভেতর কিছু একটা ছ্যাদ করে ওঠে আয়াতের। তার বাবাও তাকে আহ্লাদের সময় মা বলেই ডাকতেন। সেদিনের পর আয়াত তার বাবার সাথে আর কথা বলেনি, এমনকি ফোন দিয়েও কথা বলেনি। বাবার কথা ভাবতেই মনে মনে আয়াতের কষ্টটা পট করেই অভিমানী রূপ নিল। সে না হয় রাগ করে আছে, কিন্তু তার বাবাও তো একবার যোগাযোগের চেষ্টা করেনি। এবারে সে চেনে না বা এবারিতে তার আশা নিষেধ এমন তো নয়। না আসলেও তিনি ফোন করেও তো একবার মেয়ের সাথে যোগাযোগ চেষ্টা করতে পারতেন, নিজেকে এক্সপ্লেইন করতে পারতেন মেয়ের কাছে, কিন্তু তিনি কোনোটাই করেননি। বাবার প্রতি আয়াতের অভিমানটা দিনকে দিন জমতে জমতে পাহাড় সমান আকৃতি ধারণ করে চলেছে। মা দুই ভাই প্রতিদিন তাকে নিয়ম করে ফোন করে, বাড়ি ফিরে যেতে তাগাদা দেয়। শুধু বাবাটাই তার থেকে মুখ ফিরিয়ে আছে, কেন বুঝে পায় না আয়াত। বাবা হয়তো একবার ফোন করে বললেও আয়াত ফিরে যেত, হয়তো সে মাপ চাওয়ার আগেই তাকে মাপ করে দিত সে। কিন্তু বাবার এই নির্লিপ্ততার কারণ আয়াতের অজানা। যেন সে এতকাল বাবার ঘাড়ে বোঝা হয়েছিল, বোঝা নামাতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন। এই বোঝা সে আর ঘাড়ে তুলতে চায় না। এসব কথা ভাবতেই বুকের ভেতর একটা চাপা যন্ত্রণা অনুভব করে আয়াত। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে জিনিয়া এগিয়ে এসে তার হাত ধরে তাকে প্রলয়ের টেনে রাখা চেয়ারে বসিয়ে দেয়। তার এক পাশে প্রলয় বসেছে, অন্য পাশে তুলন। ওদের দুজনের জোড়াজুড়িতেই আয়াতকে অনিচ্ছা সত্ত্বেও সকলের সাথে বসে খাওয়া দাওয়া করতে হয়েছে আজ। কারোর সাথে কোনো কথা বলেনি আয়াত, চুপচাপ খাবার গিলে গেছে। পাগলের সাথে উচ্চবাচ্য করে লাভ নেই, হিতে বিপরীত হতে সময় লাগবে না, তাই আয়াতরাও শব্দ করেনি। ইদানিং প্রতিদিনই প্রলয় আয়াতের সাথে ঘুমায়, সারা দিন তার আশেপাশেই ঘুরঘুর করে। ভয়ে বাধা দেওয়ার চেষ্টা করে না আয়াত। জিনিয়া চেষ্টা করে প্রলয়কে নিয়ে যাওয়ার, কিন্তু তার এক কথা, সে বউয়ের সাথেই ঘুমাবে। তার কথা, হয় সে বউয়ের সাথে তার রুমে ঘুমাবে, নয়তো বউকে নিজের সাথে নিজের রুমে নিয়ে গিয়ে ঘুমাবে। রুম যারই হোক তার বউ চায়, বউ ছাড়া সে কোনো ক্রমেই ঘুমাবে না। এসব শুনে জিনিয়ার ইচ্ছে করে নিজের কপাল নিজে চাপড়ায়। সে বিয়ের সময় প্রলয়কে বুঝিয়েছিল বউ হচ্ছে এমন একজন যে একান্তই তার, ব্যক্তিগত। বউকে আদর করতে হয়, ভালোবাসতে হয়, আঘাত করতে হয় না, যেন সে আয়াতকে আঘাত না করে। এই জন্যই এত কিছু বুঝনো, কিন্তু এই বুঝনোই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। সারাদিন যেমন তেমন, রাত হলেই প্রলয় বালিশ কাঁধে করে আয়াতের রুমে এসে হাজির হয়। ঘুমানোর জন্য তার বউ চাই চায়, যেন বউ বউ নয়, ঘুমানোর মন্ত্র। কে বোঝায় এখন এই বউ পাগলাকে, যার আগে থেকেই মাথা নষ্ট? প্রথম দিনই জিনিয়া আয়াতকে বলেছিল তাকে না খেপালে সে কাউকে আঘাত করে না, তাই আয়াতও প্রলয়কে কিছু বলে না। জিনিয়া বাধা দেওয়ার চেষ্টা করে হেরে গিয়ে হাসি বিনিময় করে। এই হাসির অর্থ সরি, আমার আর কিচ্ছু করার নেই, রাখো তুমি তোমার পাগল বর নিজের কাছে। প্রলয় একা থাকে না, তার সাথে তুলনও থাকে। তুলনকে দেখলে আয়াত জিনিয়া দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তুলন হচ্ছে প্রলয়কে শান্ত রাখার অন্যতম মাধ্যম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।